আপনার ফর্ম আপনি যদি জমা না দিতে গিয়ে যদি বাড়ির কোনো মেম্বার আপনার জায়গায় ফর্ম জমা দিয়ে আসে, তাহলে কি সেটা প্রযোজ্য হবে? আপনি যদি ফর্ম প্রিন্ট আউট করে নিয়ে যান এবং ফিল আপ করে নিয়ে গিয়ে জাস্ট ওখানে জমা দিয়ে দেন, তাহলে কি সেটা গ্রাহ্য হবে? ভোটার কার্ড যদি আপনাদের এখনও পর্যন্ত না থেকে থাকে, তাহলে কি আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? কারণ অনেকেই রয়েছে যাদের আধার কার্ড রয়েছে কিন্তু এখনও পর্যন্ত ভোটার কার্ড হয়ে ওঠেনি। তো তাহলে তারা কি করবে? 21 বছর হতে এখনও 1 মাস, 2 মাস, 8 মাস, 10 মাস বাকি রয়েছে। আমি কি এই প্রকল্পে আবেদন করতে পারবো? বা 40 বছর হয়ে গিয়েছে, 1 মাস, 2 মাস, 8 মাস, 1 বছর পেরিয়েছে, বা 41 বছর হয়েছে, আমি কি এই প্রকল্পে আবেদন করতে পারবো? আমি মুক্ত বিদ্যালয় থেকে পাস আউট করেছি, তাহলে কি আমি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবো? এই প্রকল্পে আবেদন করতে গেলে মাধ্যমিকে কত নাম্বার পেতে হবে? কারণ এই প্রকল্পে বলা হয়েছে বারবার যে মাধ্যমিক পাশ লাগবে। তো কত নাম্বার পেলে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন? এতগুলো ক্যাম্প বসছে 292টা বিধানসভা ক্ষেত্রে। তো যে কোনো একটা ক্যাম্পে গিয়ে আপনি যদি ধরুন আপনার বাড়ি হাওড়াতে, আপনি হুগলিতে একটা ক্যাম্পে গিয়ে যদি জমা দেন, তাহলে কি এটা গ্রাহ্য হবে? আধার কার্ডের ডেট অফ বার্থ আর অ্যাডমিট, আপনাদের মাধ্যমিকের অ্যাডমিটের ডেট অফ বার্থ আলাদা আলাদা রয়েছে, মানে ভুল রয়েছে। তো সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক নেই বা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের লিঙ্ক নেই, তাহলে কি কোনো প্রবলেম হবে? আপনারা বেসরকারি কর্মরত এবং পিএফ ইএসআই রয়েছে, তাহলে কি আপনারা এই যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবেন? এতগুলো প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেব। তাই আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করেছেন, আমি তার মধ্যে থেকে এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে এনেছি এবং আপনাদের সাথে আজকে আমি এই উত্তরগুলো শেয়ার করব। তো আপনারা কি করবেন না করবেন সঠিক গাইডেন্সই কিন্তু আমি আপনাদের দেব। তো চলুন একটা একটা করে আপনাদের উত্তরগুলো দেওয়া যাক। সবার প্রথমে, কেউ যদি তার বর্তমান ঠিকানায় না থেকে বাইরে কোথাও রয়েছে, সে এখন জরুরি অবস্থায় আসতে পারবে না বা কাজে কোথাও গেছে, তাহলে কি সেই প্রকল্পের জন্য আবেদন করার জন্য বাড়ির কাউকে পাঠাতে পারে? দেখুন, বাড়ির কাউকে পাঠালে কিন্তু কোনো কাজ হবে না। সবথেকে বড় ব্যাপার, এখন কিন্তু অনলাইনেই আবেদন চালু হয়ে গেছে। আপনারা আপনাদের নিকটবর্তী কোনো সাইবার ক্যাফেতে বা নিজেরা চাইলে নিজেরাও কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করে দিতে পারবেন। এতে আপনাদের বাড়িতে আসারও দরকার নেই, কাজ ছেড়ে আসারও দরকার নেই, আর তাড়াহুড়ো করারও কোনো দরকার নেই। তো অনলাইনেই কিন্তু আপনারা পুরো ফর্মটা সাবমিট করতে পারবেন। এটা একটা ভালো জিনিস ঘটেছে। যদি আপনাদের কাছে সমস্ত ডকুমেন্ট নাও থাকে, তাহলে আপনারা বাড়ি থেকে কাউকে ফটো তুলে পাঠিয়ে দিতে বলুন, তাহলেই আপনারা অনলাইনে কিন্তু ফর্মটা সাবমিট করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যদি আপনারা ক্যাম্পে গিয়ে ফর্ম প্রিন্ট আউট করে বাড়ি থেকে ফিল আপ করে নিয়ে গিয়ে ক্যাম্পে ভাবলেন গিয়ে জমা দিয়ে দেব, তাহলে কি হবে? দেখুন, অনেক জায়গায় হচ্ছে, অনেক ক্যাম্পে আবার হচ্ছে না। কারণ আমি যে ক্যাম্পে গেছিলাম আমি আপনাদের আগেও বলেছি, আমি ক্যাম্পে গিয়েছিলাম প্রথম দিনই, তো সেখানে কিন্তু নেওয়া হচ্ছে না। মানে ওরা ফর্ম দেবে, সেটাই নিতে হবে, সেটাই ফিল আপ করে জমা দিতে হবে। আবার অনেক ক্যাম্পে আমি শুনতে পাচ্ছি যে তারা কি করছে, তারা অ্যাকসেপ্ট করছে, আপনি যদি প্রিন্ট আউট করে নিয়ে যান অ্যাকসেপ্ট করছে। তো রেজিস্ট্রেশন নাম্বার কেন সব জায়গায় এটা নিয়ে একটু প্রবলেম করছে? এই রেজিস্ট্রেশন নাম্বার, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এইটা না থাকলে আপনাদের ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। তো অনেক জায়গায় আপনারা ফর্ম ফিল আপ করে প্রিন্ট আউট করে নিয়ে যাচ্ছেন, সেটার ওখানে গিয়ে ওরা একটা রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিচ্ছে। আবার অনেক জায়গায় আপনার ফর্মটাকে যেটা প্রিন্ট আউট করে নিয়ে গেছেন সেটা কিন্তু নিচ্ছে না, ওরা একবার রেজিস্ট্রেশন নাম্বার লিখে আপনাদের ফর্ম দিচ্ছে। তো দুটোই হচ্ছে। আপনাদের ক্যাম্পে কি হচ্ছে সেটা আপনারা গিয়ে খোঁজ নিন, তাহলে কিন্তু সঠিক পাবেন উত্তরটা। যদি ভোটার কার্ড না থাকে, তাহলে আপনারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। আমি আগের দিনই ক্যাম্পে জিজ্ঞেস করেছি, তো সেখান থেকে স্পষ্টতই না বলে দিয়েছে, ভোটার কার্ড লাগবেই এই প্রকল্পে আবেদন করার জন্য। এরপরে যদি আপনাদের বয়স 1 মাস, 2 মাস, 8 মাস, 10 মাস বাকি থাকে 21 বছর হতে, বা 40 পেরিয়ে গেছে 1 বছর হয়েছে, বা 41 বছর আপনাদের বয়স, তাহলে কি আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? উত্তর হচ্ছে একদমই না, আপনারা আবেদন করতে পারবেন না। আপনাদের বয়স 21 থেকে 40 হতে হবে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে? যদি আপনারা মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকেন, তাহলে কি আপনারা আবেদন করতে পারবেন? নিঃসন্দেহে আবেদন করতে পারবেন, কোনো অসুবিধাই নেই। শুধু মাধ্যমিক পাশ হলেই হবে। আপনারা মুক্ত বিদ্যালয়ে করুন, আপনারা ইংলিশ মিডিয়ামের বোর্ড থেকে করুন, বাংলা মিডিয়ামের বোর্ড থেকে করুন, কোনো অসুবিধা নেই। আপনাদের পাস আউট হওয়া নিয়ে কথা, ফেল হলে আবার হবে না। ঠিক আছে? মনে রাখবেন। এবারে আধার কার্ড আর অ্যাডমিট, মাধ্যমিকের অ্যাডমিট, তার মধ্যে ডেট অফ বার্থ ভুল রয়েছে। তো সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? না। দেখুন, অ্যাডমিটে যে বয়সটা রয়েছে সেই বয়সটাই কিন্তু আপনাদের এই ফর্মের মধ্যে লিখতে হবে, কারণ অ্যাডমিটটাই হচ্ছে আপনাদের বয়সের প্রমাণপত্র। তো সেই হিসাবেই আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন, অ্যাডমিটে যে বয়সটা লেখা রয়েছে, ডেট অফ বার্থটা, সেটাই কিন্তু আপনারা পূরণ করবেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক নেই বা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের লিঙ্ক নেই, তাতে কি কোনো অসুবিধা হবে? যদি আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু এতে কোনো অসুবিধা হবে না। তবে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেওয়া কিন্তু খুবই জরুরি।
কারণ আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক বহু ক্ষেত্রে লাগে। এবারে বলি যে আধারের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক, এটা কিন্তু জরুরি। আধারের সাথে যদি আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক না করেন তাহলে এই প্রকল্পের টাকা পাবেন না, কারণ এই প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হবে বা ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে। মানে আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকবে সেই ব্যাংকের অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। মানে আপনার ধরুন 10টা ব্যাংক রয়েছে, কিন্তু ধরুন 10টা ব্যাংকে আপনার আধার লিঙ্ক করা রয়েছে, এবারে একটার মধ্যে ডিবিটি অন করা রয়েছে। যে ব্যাংকে ডিবিটি আপনার অন করা রয়েছে সেই ব্যাংকেই কিন্তু টাকা ঢুকবে। আপনি যতই আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিন না কেন এই ফর্মের সাথে, সেই ব্যাংকে কিন্তু টাকা ঢুকবে না। তো ডিবিটির মাধ্যমে এই টাকাটা দেওয়া হবে বলা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কেন্দ্র সরকারের প্রকল্পগুলোর টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হয়ে থাকে, কিন্তু এবারে রাজ্য সরকারও ডিবিটির মাধ্যমে এই প্রকল্পের টাকা দেবে বলেই ঠিক করেছে। অন্যান্য প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, টকির ভাণ্ডার এনএফটির মাধ্যমে দেয়, তবে এই প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে দেবে বলেই কিন্তু ঘোষণা হয়ে গেছে। অলরেডি নোটিশের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টটা দিচ্ছেন এখানে, তো সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা যাবেন, ব্যাংকে গিয়ে সেই ব্যাংকের জন্য আপনারা ডিবিটি অন করবেন বা আধার কার্ডের লিঙ্ক করবেন, না হলে কিন্তু আপনাদের টাকা পেতে বহুত সমস্যা হবে। যদি আপনাদের পিএফ, ইএসআই থাকে তাহলে কি আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন? দেখুন, এখানে ভালো করে বুঝবেন, এই সরকার কিন্তু বারবার বলেছে যে যদি কেউ চাকরি করে তাহলে কিন্তু সেই প্রকল্পের অধীনে থাকবে না, বা ভবিষ্যতে যদি কেউ চাকরি পায় তাহলে কিন্তু তার নামটা অটোমেটিক কেটে যাবে। তো এইখানে বোঝার আছে, দেখুন, সরকার দেখতে যাবে না যে পিএফ আছে না আপনার ইএসআই আছে, এগুলো কিন্তু সরকার সেরকমভাবে ট্র্যাক করতে পারবে না। সরকার সবথেকে বেশি ট্র্যাক করতে পারবে যেটা সরকারের কাছে ইনফরমেশন রয়েছে, যেমন আপনার নাম লক্ষ্মীর ভাণ্ডারে রয়েছে নাকি, বিধবা ভাতায় রয়েছে নাকি, প্রতিবন্ধী ভাতায় রয়েছে নাকি, এগুলো সরকার ট্র্যাক করে নেবে খুব সহজে। কিন্তু আপনার যদি পিএফ, ইএসআই থাকে সেক্ষেত্রে কিন্তু সরকার অত সহজে ট্র্যাক করতে পারবে না যে আপনার নামে পিএফ বা ইএসআই আছে কিনা। তো সেক্ষেত্রে আপনারা অবিলম্বে আবেদন করতে পারেন, কোনো অসুবিধা হবে না। সরকার কিন্তু চাকরির ব্যাপারটা মেইনলি ধরছে, বেসরকারি চাকরি নয়, সরকারি চাকরির ব্যাপারটা মেইনলি ধরছে। কেউ যদি সরকারি চাকরি পায় তাহলে তো সে পাবেই না। যদি এই প্রকল্প চলতে চলতে সে সরকারি চাকরি পেয়ে যায় তাহলেও কিন্তু তার প্রকল্পটা বন্ধ হয়ে যাবে। তো সরকারি এই প্রকল্প অর্থাৎ যুবসাথী প্রকল্প সরকারি চাকরির ওপরে বেশি কিন্তু গুরুত্ব দিচ্ছে। যদি সরকারি চাকরি ছাড়া আপনারা অন্য কোনো পেশার সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনারা অবিলম্বে এই ফর্ম ফিল আপ করতে পারেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এই প্রকল্পটা শুধুমাত্র শিক্ষিত বেকারদের জন্য, যারা মাধ্যমিক পাশ করেছে অ্যাটলিস্ট তাদেরকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে। এবারে এখানে প্রশ্ন আসছে আপনাদের কত % মার্কস পেতে হবে, মানে কত নম্বর পেতে হবে মাধ্যমিকে, তবে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। দেখুন, এখানে স্পষ্টই বলা হচ্ছে যে মাধ্যমিক পাশ হতে হবে, কোথাও কোনো কিছু মেনশন নেই যে এত পেতে হবে, অত পেতে হবে, 50%, 60%, 70%। এটা স্কলারশিপ নয়। স্কলারশিপের সাথে আপনারা এই বেকার ভাতাও বা যুবসাথী গুলিয়ে ফেলবেন না। এখানে শুধুমাত্র পাস আউট হওয়া নিয়ে কথা। আপনি যদি 25% মার্কস পেয়েও পাশ করেন তবুও আপনি কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য, এই প্রকল্পে আবেদন করতে পারবেন। জাস্ট পাস হতে হবে, সে আপনি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে হন বা ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, যেখান থেকে হোক না কেন আপনাকে পাস আউট হতে হবে। পাস আউট হলেই আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং সর্বোপরি টাকাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, কোনো অসুবিধা হবে না। এর জন্য কোনো মার্কের দরকার নেই, এত পেতে হবে, অত পেতে হবে, এর কোনো দরকার নেই। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এবারে লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনারা ফর্ম ফিল আপটা কোথায় করবেন? ক্যাম্পে গিয়ে করবেন, অফলাইনে, না বাড়িতে বসে অনলাইনে? কোনটা? যেটা আপনাদের সুবিধা বলে মনে হবে সেটাই করবেন। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু দুটোই ওপেন করে দিয়েছে, আপনারা বাড়িতে বসেও করতে পারেন, ক্যাম্পে গিয়েও করতে পারেন। ক্যাম্পের ভিড় কমাতে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছিল যে অফলাইনে করা হবে, তারপরে কিন্তু অনলাইনেও এই প্রকল্পটা কিন্তু চালু করে দেওয়া হয়েছে। অনলাইনে আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন, কোনো অসুবিধা দুটোতেই হবে না। তবে আমি রেকমেন্ড করব আপনারা চেষ্টা করবেন অফলাইনে গিয়েই জমা দেওয়ার, কারণ আমরা দেখেছি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য সমস্ত প্রকল্প এইভাবেই হয়েছে, অফলাইনেই হয়েছে। তা বলে বিরাট কিছু প্রবলেম হবে, অনলাইনে কিচ্ছু হবে না সেরকম কিছু নয়, অনলাইনেও হবে। আপনারা দু জায়গায় করতে পারেন। আমি প্রেফার করছি অফলাইনে গিয়ে করুন। এবারে আপনাদের ইচ্ছা, আপনারা যেখানে খুশি করতে পারেন, দুটোতেই কোনো অসুবিধা হবে না। আশা করব আজকের এই ভিডিও থেকে আপনাদের যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, অ্যাটলিস্ট আপনাদের কাজে লাগবে। তো যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন।